তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথ ওয়ার্ল্ড। তো আজকের ভিডিওটা মেনলি অষ্টম শ্রেণীর জন্য, অর্থাৎ ক্লাস 8-এর জন্য, ঠিক আছে। তো আগের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছিলাম। আলোচনা করেছিলাম, তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তাহলে উপরে আই বাটনে যে আগের ভিডিওটা দেখে এসো। তো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তোমাদের কোষে দেখি 19, অর্থাৎ অধ্যায়টা ছিল হচ্ছে তোমাদের সমীকরণ গঠন ও সমাধান। তো সমীকরণ গঠন ও সমাধানের এই যে কোষে দেখি 19 করার আগে আমাদেরকে কি জানতে হবে যে সমীকরণ কাকে বলে, সমীকরণ কি জিনিস, সমীকরণ আমাদের কি কি কাজে লাগে, কিভাবে সমীকরণ গঠন করব, এগুলো আমি তোমাদের সাথে আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। যারা তোমরা আগের ভিডিওটা দেখোনি তাহলে উপরে আই বাটনে যে সমীকরণের সমাধানের ওই ভিডিওটা দেখতে পারো, বা নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগের ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। তো ওখান থেকে আগের ভিডিওটা দেখে এলে তোমাদের এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে, তাহলে বুঝতে পারবে যে সমীকরণটা কি জিনিস। আজকে তোমাদের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কোষে দেখি 19, ঠিক আছে। কোষে দেখি 19 তোমাদের এটা আমি আজকে ভিডিওতে দেখাবো 1 থেকে 12 অবধি অঙ্কগুলো, 12 অবধি যতগুলো অঙ্ক আছে প্রথমে ওই অঙ্কগুলো তোমাদেরকে আজকে করে দেখাবো, ঠিক আছে। তো যে অঙ্কগুলো বাকি থাকবে সেটা তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। তো পরের ভিডিওতে পেতে গেলে তাহলে তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিতে হবে, যাতে পরের ভিডিওটা আমি আবার নতুন আপলোড করলে তোমরা সেটা আপডেট পেয়ে যাও, ঠিক আছে। তো তোমরা আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি কোনো ডাউট থাকে, ওই অঙ্কগুলো যদি না বুঝতে পারো, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে। আমি রিপ্লাই করবো, বা আমার নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকেও তোমরা জানাতে পারো, ঠিক আছে। তো তাহলে আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখার, সবাইকে দেখার অনুরোধ রইল। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি সমস্ত কিছু বুঝতে পারবে। তো তাহলে আজকে আমাদের শুরু করা যাক ক্লাস 8-এর সমীকরণ গঠন ও সমাধানের অঙ্কগুলো, ঠিক আছে। তো তোমরা দেখো তাহলে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত যে কোষে দেখি 19, ঠিক আছে। কোষে দেখি 19-এর আমি 1-2 অঙ্ক থেকে শুরু করেছি, এখানে দেখতে পাচ্ছ। কারণ আমি 1-এর অঙ্কটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি, মানে এক্সাম্পল স্বরূপ আমি যখন ওইটা বুঝাচ্ছিলাম ওই চ্যাপ্টারটা, তখন আমি ওই 1-এর অঙ্কটা দিয়ে জিনিসটা বোঝাচ্ছিলাম, তাই জন্য আমি 1-এর অঙ্কটা করে দিয়েছি, ঠিক আছে। 1-এর অঙ্কতে সমীকরণটা বার করে তার আমি সমাধানটা 1-এর অঙ্কটা আমি করে দিয়েছি, ঠিক আছে। তো তাই আজকে আমি 2-এর অঙ্ক থেকে শুরু করছি। তো 2-এর অঙ্কটা একবার দেখে নিই যে 2-এর অঙ্কটা আমাদের কি বলেছে। 2-এর অঙ্কে দেখো, ভালো করে দেখো, অঙ্কটা পড়ে নিই একবার। যে 3টি কমিক সংখ্যা আছে, কমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়, এবং কমিক সংখ্যা 3টি লেখো। তো তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা হচ্ছে ভিডিওটা দেখার সময় তোমরা তোমাদের যে টেক্সট বুকটা আছে, অর্থাৎ বইটা নিজের সামনে খুলে নিয়ে বসো, তাহলে অঙ্কটা বই থেকে দেখলে আর আমার ভিডিও থেকে উত্তরটা দেখলে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। অঙ্কটা বারবার পড়তে হবে না। যে এখানে দেখো বলছে যে কি বলছে, ফার্স্টে 3টি কমিক সংখ্যা। এবার কমিক সংখ্যা কাকে বলে ফার্স্টে বলতে হবে যে 3টি কমিক সংখ্যা আছে, এবার কমিক সংখ্যা কাকে বলে। ধরো আমার এখানে বলা আছে ধরো আমার এখানে বলা আছে 3টি কমিক সংখ্যা বলতে পরপর সংখ্যা লিখবো, পরপর ধরো লিখলাম 1 2 3। এটা হচ্ছে কি পরপর সংখ্যা, 1 2 3, পরপর 1-এর পর 2 আসে, 2-এর পর 3 আসে। এবার যদি আমি লিখি হচ্ছে 25 26 27, এই যে 3টা সংখ্যা লিখলাম পরপর, তো 25 26 27, অর্থাৎ প্রতিটার সাথে ডিফারেন্স কত, 1, 25-এর সাথে 1 যোগ করলে 26, তার পরের সংখ্যায় 1 যোগ করলে 27, ঠিক আছে। আবার যদি লিখি 6 6 7 8, এটা হচ্ছে এগুলোকে বলা হচ্ছে ক্রমিক সংখ্যা। তো এই হচ্ছে ক্রমিক সংখ্যার কনসেপ্ট, অর্থাৎ কিনা পরপর থাকবে অঙ্কগুলো, অর্থাৎ যেইটা আমি ফার্স্ট সংখ্যা ধরবো তারপরের সংখ্যাটা তার থেকে 1 বেশি হবে, আর শেষের সংখ্যাটা তার থেকে 2 বেশি হবে, বা এই আগের সংখ্যাটার সাথে 1 বেশি হবে, অর্থাৎ 1 করে বেড়ে যাবে তাদের ডিফারেন্সটা, ঠিক আছে। এই যে 1 করে বেড়ে যাওয়ার এই প্রসেসটাকে, এটাকে বলা হচ্ছে ক্রমিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এবার এখানে অঙ্কটা আমাদের কি বলেছিল, দেখো অঙ্কটা তোমরা বই থেকে পড়ো, যে 3টি কমিক সংখ্যা লিখি যাদের 3টি কমিক সংখ্যা লিখি। তো ফার্স্টে আমাকে বলেছে 3টি কমিক সংখ্যা লিখতে, তাহলে আমি ধরে নিচ্ছি হচ্ছে 3টি কমিক সংখ্যার প্রথম সংখ্যাটা এক্স, দ্বিতীয় সংখ্যাটি তার মানে কি হবে এক্সের পরেরটা, অর্থাৎ এক্সের পরেরটা মানে কি x+1, তৃতীয় কমিক সংখ্যাটা হবে হচ্ছে তৃতীয় কমিক সংখ্যাটা কি হবে, দ্বিতীয় যেটা ছিল তার সঙ্গে আবার 1 যোগ, অর্থাৎ মানে x+1 যে ছিল তার সঙ্গে 1 যোগ 1, তাহলে x+1+1 সবে মিলে কত x+2। মানে বুঝতে পারছি তো কনসেপ্টটা কোথা থেকে। এখানে ফার্স্ট সংখ্যা কী ছিল আমার 1, 1-এর সাথে 1 যোগ করে আমি 2 পেলাম, আবার 2-এর সাথে 1 যোগ করে 3 পেলাম, তাই তো পরপর সংখ্যা। ঠিক এখানেও এক্সের সাথে 1 যোগ করলে x+1 পেলাম, আবার x+1-এর সাথে 1 যোগ করে x+2 পেলাম, ঠিক আছে। তার মানে এবার এই 3টে জিনিসের আমাদের সমীকরণ হবে। এবার সমীকরণটা কি হবে না, বলছে যে 3টি কমিক সংখ্যা লিখি
বই থেকে অঙ্কটা পড়ো। 3টি কমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলো, অর্থাৎ যোগফল থেকে 5 বিয়োগ করলাম মানে এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, 3টা কমিক সংখ্যা তাদের যোগফল এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টুটা তাদের যোগফল, তা থেকে আমি কত বাদ দিচ্ছি না 5, আমি তাদের থেকে হচ্ছে 5 বাদ দিচ্ছি, তাদের থেকে আমি হচ্ছে 5 বাদ দিচ্ছি। ঠিক আছে, 5 বাদ দিলে কি হবে যে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়, তাহলে মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি, অর্থাৎ মাঝের সংখ্যা আমাদের কী ছিল, মাঝের সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস ওয়ান ছিল, তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু টু করলাম, মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি, ওই জন্য 11 যোগ করলাম। তো সবে মিলে আমার ইকুয়েশান বার করে এসছে, দেখো যে এই 3টা এক্স, এক্স এক্স 3টা এক্স 3x, আর এপাশে হচ্ছে আমার 2 একে 3, 3 থেকে -5 বাদ দিলে -2, আর ওপাশে হচ্ছে এক্স গুণ করলে আমার হচ্ছে 2x প্লাস 30, 8 গুণ করে 11 যোগ করে 2x প্লাস 13, এগুলো ইকুয়েশন তো বুঝতেই পারছো ক্যালকুলেশন। তো সবে এখান থেকে আমার ইকুয়েশন বার করে এসছে আমার কত না 15, অর্থাৎ উত্তর হলো কি আমার কমিক সংখ্যা হচ্ছে, কমিক সংখ্যা 3টি কত না 15, অর্থাৎ প্রথম কমিক সংখ্যাটা হলো আমার 15। এবার বলছে যে কমিক সংখ্যা 3টি লিখি, অর্থাৎ এক্সের মান কি, এক্স ছিল আমার প্রথম কমিক সংখ্যা, এক্স মানে এটা আমার 15, তো এইটা আমার হবে কত, দ্বিতীয় কমিক সংখ্যাটা কত হবে 15 প্লাস 1 মানে হচ্ছে 16, তো আর তৃতীয় কমিক সংখ্যাটা হবে হচ্ছে 15 প্লাস 2 হচ্ছে 17, অর্থাৎ পরপর কমিক সংখ্যা 3টি আমাদের কী কী বেরোলো 15, 16, 17, এইটা হচ্ছে আমাদের পরপর, এইটাই আমাদের হচ্ছে উত্তর, এটাই চেয়েছে। আমি দেখো ভিতরে এত ক্যালকুলেশন আমি বুঝাতে যাচ্ছি না, ক্যালকুলেশনগুলো তোমরা হচ্ছে ভিডিওটাকে পজ করে পড়ে নাও, ঠিক আছে, ক্যালকুলেশন বোঝালে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। আমি তোমাদের তো অঙ্ক করে দিয়েছি, তো অঙ্ক তোমরা ভিডিওটা পজ করে দাও, থামিয়ে দিয়ে দেখো না, বা স্ক্রিনশট নিয়ে দেখো না, সুবিধা হবে। দেন পরের অঙ্কটা আসি, দেখো ঠিক আছে, এই অঙ্ক এবার না বুঝতে পারলে কমেন্ট করবে। মনে করি সংখ্যাটি হলো এক্স, পরের অঙ্কটা কি আছে যে এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে 1/4, যার 1/3, অঙ্কটা দেখো যে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম, যেমন একটি ভগ্নাংশ খুঁজি, এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম, অর্থাৎ মনে করি সংখ্যাটি হলো এক্স, আমার সংখ্যাটি কী ছিল এক্স, সংখ্যাটা আমি ধরে নিচ্ছি এক্স। এবার বলছে আমাকে যে ওই সংখ্যাটি কী হবে, এমন ওই সংখ্যাটির 1/3 থেকে তার 1/4 এক কম, অর্থাৎ ভালো করে বোঝার চেষ্টা করো যে আমাকে কি বলছে না যে 1/4 যেটা হবে সেটা হবে 1/3 থেকে এক কম, মানে 1/3 থেকে তার 1/4 এক কম, মানে কি 1/3 থেকে এক কম দিলে আমি হচ্ছে পাবো 1/4, অর্থাৎ আমার সংখ্যাটি যদি এক্স হয়, তাহলে সংখ্যাটি যদি এক্স হয় তাহলে সংখ্যাটির 1/3 কত x/3, -1, x/3 থেকে মাইনাস যদি 1 দিই তাহলে পাবো আমি x/4, অর্থাৎ সংখ্যাটির 1/4, কারণ বলা আছে যে সংখ্যাটির 1/4 তার 1/3 অপেক্ষা 5 কম, তাই এই এক কম, তাই জন্য আমি 1 বাদ দিয়েছি। তো এখানে দেখো ক্যালকুলেশন করে আমি x/3 এপাশে ছিল, এপাশে রইলো, x/4টাকে এপাশে আনলাম মাইনাস হয়ে গেল, আর এই x/1টাকে ওপাশে নিয়ে গেলাম প্লাস হয়ে গেল, এই 1টাকে পাশে নিয়ে গেলাম প্লাস হয়ে গেলো। তো এখান থেকে x কমন নিয়ে নিলাম, x যেহেতু দুপাশে আছে তাই জন্য x দুপাশে উপরেই দুটাই আছে লবে লবে, তাই জন্য কমন নিয়ে নিলাম, সেখান থেকে হচ্ছে আমার 1/3 - 1/4 সমান 1, এখান থেকে যোগ বিয়োগ করে আমি পেলাম x ইন্টু 1/12 12, তো এই 12টা এবার পাশে গেলে উল্টে যাবে, কারণ আমি এইগুলো হচ্ছে সমীকরণের বৈশিষ্ট্যতে আগে বলে দিয়েছিলাম যে পাশে ভগ্নাংশ থাকলে পাশে ভগ্নাংশ হচ্ছে উল্টে যাবে। তো যাই হোক, এখান থেকে আমি ক্যালকুলেশন তোমরা স্ক্রিনশট নিয়ে দেখো, ক্যালকুলেশন থেকে আমি ক্যালকুলেশন করে আমি পেয়ে যাচ্ছি এক্স এর মান হচ্ছে আমার 12, অর্থাৎ সংখ্যাটি হলো 12। শেষে এই উত্তরটা অবশ্যই লিখতে হবে, এই যে সংখ্যাটি হলো 12 পেয়ে গেলাম, এই সংখ্যাটি হলো হচ্ছে 12, স্ক্রিনশট নিয়ে নাও বা পজ করে দেখো ক্যালকুলেশন, এই যে ক্যালকুলেশনটা স্ক্রিনশট নিয়ে বা পজ করে দেখো। নেক্সট পরের অঙ্কতে আসি, পরের অঙ্ক দেখো, পরের অঙ্কতে বলছে, পরের অঙ্কতে একটা ভগ্নাংশ দিয়েছে, 4 অঙ্কটা দেখো বই থেকে। আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার লব যার হর তার লব থেকে 2 বড় এবং ঠিক আছে। তো এখানে এই অঙ্কটা কী বলছে ভগ্নাংশ, আমরা ভগ্নাংশ মানে কি বুঝি, ভগ্নাংশ মানে হচ্ছে লব বাই হর, এইটাকে আমরা ভগ্নাংশ বলে থাকি, লব বাই হর একটা, যেমন হচ্ছে কি ভগ্নাংশ একটা 5-এর 6 এরকম একটা হোক, এই উপরের দিকটা হচ্ছে 5, নিচেরটা হচ্ছে 6, এভাবে লিখতে হয় 5-এর 6।
তো কি লব থাকে, ভগ্নাংশ কি কি নিয়ে গঠিত হয়? ভগ্নাংশ থাকে একটি লব থাকে আর একটি হর থাকে, ঠিক আছে। তো এখানে কি বলছে যে তার লব যা এমন একটা ভগ্নাংশ যার হর তার লব থেকে 2 বড়। তাহলে হর কি লবের থেকে 2 বড়? তাহলে আমি লবটাকে যদি এক্স ধরি, লবটাকে আমি এক্স ধরলাম, এই যে এক্স ধরেছি, তাহলে লবটা যদি এক্স হয় তাহলে হরটা কি হবে? লবের থেকে এক্স 2 বড়, তাই মানে x/2, অর্থাৎ ভগ্নাংশটি হয়ে যাবে আমার কি x/x+2, তাই তো। এটা হয়ে গেল আমার ভগ্নাংশ। এবার বলছে এবং লবের সঙ্গে লব যেটা থাকে তার সঙ্গে 3 যোগ এবং হরের সাথে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 3-এর সাথে সমান হয়। তার এবার সমীকরণ গঠন হচ্ছে, সমীকরণে কি বলছে যে ভগ্নাংশটি যেটি লব ছিল অর্থাৎ এক্স এর সাথে 3 যোগ করব, আর ভগ্নাংশটির যেটি হর ছিল অর্থাৎ x+2 এর সাথে 3 বিয়োগ করব, তাহলে সেটা সমান হবে কত না 7/3-এর সাথে। ঠিক আছে, সিম্পল জিনিস বোঝা গেছে। স্ক্রিনশট নিয়ে নাও, এবার অঙ্ক এখানে করে দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিওটা পজ করে দেখো অঙ্কটা, ক্যালকুলেশনটা। তো এখান থেকে আমি x+3 পেয়ে যাচ্ছি, আর নিচে হচ্ছে লব হরে পেয়ে যাচ্ছি হচ্ছে x+2 - 3 মানে x+-1, সেটা আমি 7/3-এর সাথে সমান করলাম। এখানে কোনাকুনি গুণ হলো, এখানে কোনাকুনি গুণ হলো, 3 কোনাকুনি গুণ করলে কি হবে পাশে, 3কে হচ্ছে x দিয়ে গুণ করলে 3x + 9, আর হচ্ছে 7কে x-1 দিয়ে গুণ করলে হচ্ছে 7x - 7। তো সবাই মিলে আমার এসছে হচ্ছে ভ্যালুটা এসছে কত, x এর হচ্ছে 4, অর্থাৎ এক্স এর ভ্যালু 4 এসছে, অর্থাৎ এক্স আমি কি ধরেছিলাম, ভগ্নাংশটার লব ধরেছিলাম, তাহলে আমি এখানে এক্স এর জায়গায় 4 বসালাম। এবার ভগ্নাংশটি হচ্ছে কি, এবার হর কত না x+2, তাহলে এক্স এর জায়গায় আমি 4 বসালাম, 4+2, অর্থাৎ এটা করে আমার ভগ্নাংশটা আমি কত পেয়ে গেলাম দেখো 4/6। আমি কিন্তু এখানে ভগ্নাংশটা 4/6 রাখিনি, আমি ভগ্নাংশটা কাটাকুটি করেছি, কারণ এই উত্তরে তোমরা দেখবে এটাকে উত্তর করে দিয়েছে, বাট এইভাবে ভগ্নাংশকে রাখা যায়নি। ভগ্নাংশ যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, মানে এটা দেখো উপর নিচে 2 দিয়ে কেটে যাবে, 2×3 = 6, 2×2 = 4, অর্থাৎ ভগ্নাংশটি আমার হয়ে যাবে হচ্ছে 2/3। এটাই উত্তর রাখতে হয়, এইটা উত্তর রাখা চলবে না, বইয়ে কিন্তু এটা উত্তর দিয়েছে, এই প্রসেসটা ভুল। ঠিক আছে, তো তোমরা অঙ্কটা দেখে নাও, উত্তম ক্যালকুলেশন, কোথাও প্রবলেম থাকলে কমেন্ট করো, ভিডিওটা পজ করে ক্যালকুলেশনটা দেখে নাও। আমি এবার পরের অঙ্কতে যাই। এবার পরের অঙ্ক দেখো, পরের অঙ্কটা পড়ো, 5-এর অঙ্কটা। পরে 5-এর অঙ্কটা কী বলছে যে সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হচ্ছে লবের চেয়ে 3 বড়, সেম ওইটার মতো। তাহলে ওখানে আমি লব কত ধরেছিলাম, এক্স ধরেছিলাম, সেমভাবে এখানেও এক্স ধরছি। এবার হর কত না বলছে হরটা কি লবের থেকে 3 বড়, অর্থাৎ x+3। ঠিক আছে, ওইটা যদি এক্স হয় তাহলে এইটা আমার হবে হচ্ছে x+3। এবার এবার শর্তানুসারে অর্থাৎ সমীকরণ গঠন হচ্ছে কিভাবে না, দেখো যেটা বলা আছে যে আবার ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ করলাম, ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ করলাম, ঠিক আছে, ভগ্নাংশটি আমি লবের সঙ্গে 2 যোগ করলাম অর্থাৎ x+2, এবং হর থেকে 1 বিয়োগ দিলাম। তোমরা বইটা খুলে রেখে সামনে অঙ্কটা মেলাও, হর থেকে 1 বিয়োগ দিলাম, অর্থাৎ হর থেকে 1 বিয়োগ দিলাম মানে কি x+3 ছিল, তা থেকে -1 দিলাম, তাহলে হর থেকে 1 বিয়োগ হয়ে গেল আমার। এবার বলছে এবং আবার কি, যদি এটা একটা পার্ট গেল, ঠিক আছে, যে লবের সঙ্গে আমি 2 যোগ করলাম আর হরের থেকে 1 বিয়োগ দিলাম, এটা একটা পার্ট। এবং দেখো তারপরে এবং দিয়ে আবার একটা পরের পার্ট আছে, এবং লব থেকে 1 বিয়োগ, তাহলে আমি লব থেকে আবার আমাকে বলছে লব থেকে 1 বিয়োগ মানে x-1, x থেকে -1 করলাম, লব থেকে 1 বিয়োগ হরের সঙ্গে 2 যোগ, অর্থাৎ হর কত ছিল x+3 ছিল, তার সাথে আমি আবার 2 যোগ করলাম, ওখানে যোগ করতে বলেছে তাই। তাহলে হরের সঙ্গে 2 যোগ আর লবে থেকে 1 বিয়োগ। এবার বলছে কি এইটা করলে যেটা হয়, হর লব থেকে 1 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো, অর্থাৎ এইটা একটা ভগ্নাংশ পেয়েছি নতুন, আর এই একটা ভগ্নাংশ পেয়েছি, দুটো ভগ্নাংশ। এবার এদের যে গুণফল, এই যে আমি গুণ করেছি এবার ওই জন্য এই যে গুণ করেছি, এদের যে গুণফল সেটা হবে হচ্ছে কি 2/5 সাথে সমান। এই হচ্ছে অঙ্ক, বুঝা গেছে যে এইটা একটা ভগ্নাংশ হচ্ছে, এইটা একটা ভগ্নাংশ হচ্ছে, এদেরকে আমি গুণ করব, সেটা সমান হবে আমার 2/5 সাথে, সিম্পল জিনিস। ঠিক আছে, এবার আমি এখান থেকে পেলাম কি x+2, x+3 - 1 বাদ দিলে কত হবে x+2, আর এটা হবে x-1, আর এটা হবে x+5 যোগ করলে। এবার দেখো এটা x+2 দুটোই x+2 মানে কেটে যাবে, এটা উপর নিচে কেটে বাদ চলে যাবে, অর্থাৎ এটার ভ্যালু হয়ে যাবে আমার কত 1, অর্থাৎ 1 মানে 1 দিয়ে গুণ করলে তো সেই সংখ্যাটাই আসে, তাই জন্য আমি লিখেছি হচ্ছে দেখো x-1 বাই x+5 সমান 2/5, বসে যেমন ছিল। এবার কোনাকুনি গুণ করলাম 5 - 5, আর কোনাকুনি গুণ করলাম 2x + 10,
তো এখান থেকে দেখো এসছে এক্সের ভ্যালু 10, এক্সের ভ্যালু 5, অর্থাৎ এক্সের ভ্যালু 5 মানে ভগ্নাংশটি হবে 5/8, কারণ এখানে এক্সের জায়গায় যদি আমি 5 বসাই তাহলে এটা হয়ে যাবে আমার কি 5 এবার 5 + 3 5 আর, ঠিক আছে, কারণ এক্সের মান 5, এবার এইটা করলে কত আসবে 5/8, এটাই হচ্ছে আমাদের উত্তর। এই যে লিখেছি 5/8, ঠিক আছে। তো এই হচ্ছে ক্যালকুলেশন তোমরা দেখে নাও ক্যালকুলেশনটা ভালো করে, ঠিক আছে। তো আমি পরের অঙ্কতে যাচ্ছি, তোমরা যদি প্রবলেম হয় তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে দেখো, আমি তো আর বসে থাকতে পারবো না কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। এবার পরের অঙ্কটা দেখো, বলছে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশস্থানীয় অঙ্ক এবং একস্থানীয় অঙ্কের 3 গুণ, ঠিক আছে। এবার অঙ্কটা আমি বাকিটা করার পরে আমি তোমাদেরকে কতগুলো জিনিস দেখাই বোঝানোর জন্য, ঠিক আছে, বোঝানোর জন্য একটু বলি, ঠিক আছে। দেখো রাজু কি করছে না 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখছে। কত অঙ্ক না 2 অঙ্ক। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো আমাদের, যেগুলো হচ্ছে দুটো অঙ্ক নিয়ে গঠিত, যেমন 26, হ্যাঁ, 20, 10, ঠিক আছে, 99, এগুলো হচ্ছে আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই তো। এবার 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যে আমি লিখলাম, কিভাবে লিখছি দেখো তো। আমরা জানি যে আমরা এই ডান দিকের অঙ্কটাকে বলা হচ্ছে এককের অঙ্ক, বাঁ দিকের অঙ্কটাকে বলা হচ্ছে দশকের অঙ্ক। তাহলে এইটা হচ্ছে আমাদের একক, এইটা হচ্ছে আমাদের দশক। এবার আমাকে যদি বলে 20 লিখতে একক দশকের ঘরে, আমি কি করি, দশকের ঘরে 0, এককের ঘরে 0 বসাই, দশকের ঘরে 2 বসাই। আবার যদি আমাকে বলে 21 লিখতে, আমি কি করি, এককের ঘরে 1 বসাই, দশকের ঘরে 2 বসাই। আবার যদি কেউ বলে কি করে 32 লিখো, তাহলে 32 লিখলে আমি কি করি, এককের ঘরে 2 বসাই আর দশকের ঘরে 3 বসাই, তাই তো। এবার কিভাবে আমি পাই এখান থেকে 32, 21, 20, এটা কিভাবে পাই, এটা আমাকে বললো 20 লিখতে, এটা আমাকে বললো 21 লিখতে, এটা আমাকে বললো 32 লিখতে। এগুলো আমি কি করে পাচ্ছি কি করে দেখো, 20 মানে কি 2 আর 0 লিখছি, এককের ঘরে অঙ্কটা 0, ওইটা একটা সিঙ্গেল, তাই জন্য আমি 0 নিলাম, প্লাস দশকের ঘরে অঙ্কটা দেখো 2 × 10, অর্থাৎ 20 + 0 = 20। ফলো করো, বাস জিনিসটা ফলো করো কীভাবে হচ্ছে। এবার এটা 21, তাই তো, 21 কী করলাম আমি, এককের ঘরে অঙ্ক 1 ছিল, 1 লিখলাম, 1 যুক্ত, এবার 2টাকে যখন লিখবো, 2টাকে হচ্ছে যেহেতু দশকের ঘরে আছে সেটাকে হচ্ছে 2 × 10, দশকের ঘরের অঙ্ককে সেটাকে হচ্ছে 10 দ্বিগুণ সোজা কথায়। তাহলে 2 × 10 করলে কি হয়, 20 + 1 21 হয়ে গেল। সেমভাবে এখানে এককের ঘরে অঙ্কে 2 ছিল, তাই আমি 2 রাখলাম, যোগ করলাম, যোগ দিলাম, এবার দশকের অঙ্কে 3 ছিল, এবার 3টাকে যখন লিখবো 3 × 10 করে লিখতে হবে, অর্থাৎ 3 × 10 = 30, 2 × 32, ঠিক আছে। সেমভাবে এখানে দশকের ঘরে অঙ্ক আছে বলে 10 দ্বিগুণ করছি। আমাকে যদি এখানে আবার শতক থাকতো, শতকের ঘরে অঙ্ক থাকলে তাকে আমি হচ্ছে 100 দ্বিগুণ করতাম। শতক মানে কি 1 শতক, 100, আর দশক মানে কি 1 দশক মানে হচ্ছে 10, 1 10, ঠিক আছে। আমরা ছোটোবেলায় পড়েছি নি 1 10 2 12, 1 10 3 13, ওই 1 10 কথাটার মানে হচ্ছে কি, ওই যখন 2 এর ঘরে ওই 1 10 মানে কি, ওই একটাকে 10 দিয়ে গুণ, মনে করে দেখো ছোটোবেলায় আমরা পড়েছি 5 10 6 56, 5 10 50, ওরকম যখন বলেছি কি, ওই যে বলতাম নি 1 10 2 10 3 10 3 10 3 23, ওই 3 10 2 10 3 23, ওই 2 10 মানে কি 2কে 10 দিয়ে গুণ, এই হচ্ছে সিম্পল কনসেপ্ট এটা। এবার কেন বললাম রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখেছে, তাই আমি দশক নিয়ে 2 অঙ্ক বিশিষ্ট বললাম, ঠিক আছে। এই সেমভাবে এবার যদি আমার 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতো, তাহলে দেখো কী হতো, যেমন এখানে একটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখেছি হচ্ছে 315, তো কী দেখো কীভাবে লিখছি আমরা, 5 এককের ঘরে অঙ্ক আছে 5, এবার দশকের ঘরে আছে আমার 1, তাহলে একটাকে লিখলাম কি 1 × 10, শতকের ঘরে অঙ্ক আছে 3, তাহলে 3টাকে লিখছি 3 × 100, দেখছো এইভাবে জিনিসটা। এবার তাহলে 5 রয়ে গেল, 1 × 10 মানে 100, 300 × 100 মানে 300, তাহলে সবাই মিলে কত হলো 315, যোগ করলে এসে যাবে। তো মিলে গেল, সংখ্যাটা আমার 315 ছিল, 315 মিলে গেল, এইভাবেই হবে অঙ্কটা। এবার অঙ্কটা পড়ো তোমরা, যে রাজু একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখলো তার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, ঠিক আছে। আমি ধরে নিলাম যে একক স্থানীয় অঙ্ক ধরে নিচ্ছি আমি x, ঠিক আছে। কি বলছে যে তার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, তাহলে একক স্থানীয় অঙ্ক যদি আমার 3x হয়, তাহলে দশক স্থানীয় অঙ্ক হলে যাবে আমার কত 3x। একক স্থানীয় অঙ্ক যদি আমার x হয়, তাহলে দশক স্থানীয় অঙ্ক হয়ে যাবে কত 3x,
অর্থাৎ তার লেখার সংখ্যাটি কত হবে, এবার আগের মতো করে যদি বার করি তাহলে এক্স এককের ঘরে এক্স ছিল, এক্স লিখলাম যোগ, এবার 3x দশকের ঘরে আছে, ওই জন্য 3xটাকে আমাকে 10 দিয়ে গুণ করে লিখতে হবে। তার মানে এক্স প্লাস 3x ইন্টু 10 অর্থাৎ এক্স প্লাস 30x মানে হচ্ছে 31x। এইটা হচ্ছে তার লেখা সংখ্যাটা। এবার বলছে সংখ্যা দুটি যদি স্থান বিনিময় করে, স্থান বিনিময় মানে কি, এই সংখ্যাটা এই জায়গায় যাবে আর এই সংখ্যাটা এর জায়গায় আসবে, অর্থাৎ একক দশকের মধ্যে স্থান বিনিময় হবে, ঠিক আছে। এবার অঙ্ক দুটি হচ্ছে যদি স্থান বিনিময় করে তখন কি হবে, দেখো বলছে যে অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে তখন যে সংখ্যাটি তৈরি হয় সেটি মূল সংখ্যার থেকে 36 কম। কত কম সেটা পরের কথা, আমি আগে জানি যে স্থান বিনিময় করলে অঙ্কটা কী হবে। স্থান বিনিময় করলে দশকের ঘরে আমার 3x ছিল, সেটা এককের ঘরে চলে গেলো 3x, আর এককের ঘরে x ছিল সেইটা দশকের ঘরে চলে গেল x, ঠিক আছে। অর্থাৎ 3x এরকম ছিল, এইটা হচ্ছে 3x এপাশে চলে গেলো 3x, আর এই এক্সটা হচ্ছে এপাশে চলে এলো। এই হচ্ছে স্থান বিনিময়, একটা অপরের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে গেল। তো তাহলে একক ঘরের অঙ্ক 3x, তাই জন্য 3x, আর x হচ্ছে দশকের ঘরে, তাই জন্য x ইন্টু 10। তাহলে সবাই মিলে আমার যোগ বিয়োগ করে কত বেরোলো, 3x প্লাস 10x তোমার 13x। এইটা হচ্ছে পরের অঙ্কটা, অর্থাৎ স্থান বিনিময় করার পরের অঙ্ক, আর এইটা হচ্ছে আমার স্থান বিনিময় করার আগের অঙ্ক, আগের সংখ্যাটা, ঠিক আছে। এবার কি বলছে যে স্থান বিনিময় করে যে সংখ্যাটি হয় সেটি মূল সংখ্যার থেকে 36 কম, এই 36 কম। তাহলে স্থান বিনিময় করে কি সংখ্যা পেলাম আমি, 13x। সমীকরণ গঠন করছি এবার, 13xটা স্থান বিনিময় করে পেয়েছি, সেটা মূল সংখ্যা মানে কি, ফার্স্টে যেই সংখ্যাটা ছিল অর্থাৎ 31x, এই ফার্স্টে যে সংখ্যাটা বেরিয়েছিল তার থেকে 36 কম, ওই জন্য 36 বিয়োগ দিয়ে দিলাম, ঠিক আছে। সিম্পল জিনিস। তো এখান থেকে আমি ক্যালকুলেশন করলাম, তোমার ক্যালকুলেশন পজ করে দেখো কিংবা স্ক্রিনশট নিয়ে দেখো, 18x মাইনাস সমান 36 এসছে। তো সবাই মিলে এখানে দেখো x সমান s সমান 2, ঠিক আছে। এবার x সমান 2 হলো, এইটা উত্তর নয়, কিন্তু আমাকে কি চাইছে যে রাজুর লেখা সংখ্যাটি লিখি। রাজুর লেখা সংখ্যাটা লেখার জন্য আমাকে কি করতে হবে, রাজুর যে লিখেছিল সংখ্যাটার জন্য আমাকে এখানে x এর ভ্যালুটা বসাতে হবে, কারণ এটাই মূল সংখ্যা, এখানে x এর ভ্যালুটা আমাকে বসাতে হবে, অর্থাৎ 31 ইন্টু এক্স এখানে করতে হবে আমাকে 31 ইন্টু 2, ওটাই করেছি। অর্থাৎ রাজুর লেখা সংখ্যাটি হলো 31 ইন্টু 2 সমান 62, ঠিক আছে। তো এই হলো রাজুর লেখা অঙ্কটাই বেরিয়ে গেল 62, ঠিক আছে। তো তোমরা ক্যালকুলেশন দেখে নাও, এখানে আশা করছি এবার ক্লিয়ার ক্যালকুলেশন তোমরা ঠিকঠাক বুঝতে পারছো, ঠিক আছে। তো আমি যাই পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কে বলছে কি দুটি সংখ্যার যোগফল 79 এবং বিয়োগ অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। অন্তর মনে হচ্ছে বিয়োগফল, আমি এবার লিখেছি এখানে দেখো সেমভাবে ওখানে যেমন আছে, দুটি সংখ্যার যোগফল 79, অন্তর বা বিয়োগফল, যেটা অন্তর সেটা মনে হয় বিয়োগফল, সেটা হচ্ছে 15, ঠিক আছে। এবার যদি তোমাকে বলে দুটা সংখ্যার যোগফল, ধরো দুটা সংখ্যা, একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা হচ্ছে 2, তাহলে তাদের যোগফল কত, 5, ঠিক আছে। এবার এবার এই সংখ্যা দুটার বিয়োগফল কত হবে, 3 মাইনাস 2 সমান 1। এরকমই জিনিস এখানে বলা আছে যে দুটি সংখ্যার যোগফল 79 আর বিয়োগফল 15। আমি যদি বলে দিই যে দুটি সংখ্যার যোগফল 5 এবং বিয়োগফল 1, তোমরা স্বাভাবিকভাবে বলে দেবে যে একটা সংখ্যা 3 আর একটা অঙ্ক 2, আর একটা সংখ্যা 3 আর একটা অঙ্ক 2, ঠিক আছে, মিলে গেল। এটা এক্সাম্পলের জন্য আমি বললাম, ঠিক আছে, মানে অঙ্কটা যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমি কি বলি যে আমি এখান থেকে কি করে পেলাম, যে আমি 5 পেলাম, আমি একটা সংখ্যা ধরো জানি, তোমাকে বলে দেওয়া হচ্ছে যে একটা সংখ্যা 3, যদি এখানে বলে দেয় যে 5 যে যোগফল আছে তার একটা সংখ্যা 3, তাহলে বাকি সংখ্যাটা কি করে হবে, 5 থেকে 3 বাদ দিলাম, তবে 2 পেলাম, ঠিক আছে, এরকমভাবে। তো এখানে দেখো দুটি সংখ্যার যোগফল 89, মনে করি একটা সংখ্যা x, তাহলে তাদের যোগফল থেকে যদি x বাদ দিই অপর সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে একটি সংখ্যা যদি x হয় অপর সংখ্যাটি হবে 89 মাইনাস এক্স, তাই তো, 89 মাইনাস এক্স। এবার এবার ভাবো, তাহলে এখান থেকে আমার এই দুটা সংখ্যা পেয়ে গেলাম। এবার এই দুটা সংখ্যার যোগফল আবার কি না 89, তাহলে 89 মাইনাস এক্স প্লাস 89 যদি করি তাহলে সেটা হবে আমার 89-এর সাথে সমান, কি তাই তো। এবার বলছে যে দুটি সংখ্যার যোগফল এত বিয়োগফল এত। এবার বলছে সংখ্যা দুটির গুণ, বলছে হ্যাঁ যোগফল এত আর বিয়োগফল কত। তাহলে আমি এবার আমি বিয়োগফলে লাগাই, সংখ্যা দুটির বিয়োগফল কত হবে, বিয়োগফল 15, তাহলে আমি সংখ্যা দুটি বিয়োগ করছি, একটা সংখ্যা হচ্ছে আমার 89 মাইনাস এক্স আর একটা সংখ্যা আমার হচ্ছে এক্স, তাহলে 89 মাইনাস এক্স সমান 15, কারণ দুটা সংখ্যার মধ্যে বিয়োগ করছি, বিয়োগফল 15। তো দেখো এখান থেকে সমীকরণ বার করলে হবে 89 মাইনাস 2x সমান 15,
-2x এর পাশে থাকলো, ও পাশে 89টা পাঠিয়ে দিলে হচ্ছে -74, মাইনাসে মাইনাসে ক্যান্সেল করে দিলাম, দেন হয়ে গেল x সমান 37। অর্থাৎ একটি সংখ্যা হলো 37 আর একটি সংখ্যা কত, তাদের দুটো যোগফল থেকে বাদ দিয়ে দেবো। দুটার মোট সমষ্টি হচ্ছে কত, আমার 89 ছিল, তাহলে একটা সংখ্যা যখন আমি পেয়ে গেছি, তাহলে আরেকটা সংখ্যা থেকে আরেকটা বাদ দিয়ে দিলে আমি পরের সংখ্যাটা পেয়ে যাবো, সেটা পাচ্ছি আমার 52 বিয়োগ করে। সিম্পল জিনিস, একবারে আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও অঙ্কটা। তো আমি যাই এবার পরের অঙ্কটায়। পরের অঙ্কতে বলছে যে 830কে এমন দুটি অংশে ভাগ করো যেন একটি অংশের 30%, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। ঠিক আছে, সো 830কে এমন ভাগে ভাগ করো যে একটি অংশের 30%, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। তাহলে মনে করি এবারে আমাকে যদি বলে 50কে দুটি ভাগে ভাগ করো, 50কে দুটি ভাগে ভাগ করো, তুমি করবে কি, একটা ভাগ্যে ধরো 20 করলে আর একটা ভাগ্যে ধরো 30 করলে, হয়ে গেল। এটা 50কে দুটো ভাগে ভাগ করে গেল। এবার যদি বলে দেয় যে 50কে একটা ভাগ হচ্ছে 20, তাহলে অপর ভাগটা হচ্ছে কত, 20 মাইনাস 50 মাইনাস 30 সমান 20। ঠিক এরকম এখানে অঙ্কটা কত না 830। 830কে একটি অংশ মনে করি এক্স, মনে করি একটি অংশ হচ্ছে এক্স, ঠিক আছে, তাহলে অপর অংশটি কী হবে, 830 মাইনাস এক্স। এবার বলছে যে একটি অংশের 30%, মানে এক্সের 30%, ঠিক আছে, এক্সের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। অপর অংশের যে 40% হবে তার থেকে 4 বেশি। ঠিক আছে, ভালো করে বুঝো, এক্সের যে 30% সেটা 4 বেশি, অর্থাৎ এক্সের 30% প্লাস 4, সেটা কার সাথে সমান হবে না, বলছে অপর যে অংশটি অর্থাৎ তার 40%, অর্থাৎ এক্স 830 মাইনাস এক্স ইন্টু 40%। ঠিক আছে, এই হলো আমাদের সমীকরণ। তো সমীকরণ এখানে সমাধান যদি করো, তো এক্সের এবার 30% মানে কি, 30% মানে হচ্ছে 30/100। ঠিক আছে, এই যদি যখনই এই পার্সেন্টেজ চিহ্নটা থাকবে, এই পার্সেন্টেজ চিহ্নটার মনে হচ্ছে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ, পার্সেন্টেজ চিহ্নটার মানে হচ্ছে 100 দিয়ে ভাগ। তাহলে তাই আমি 30%, অর্থাৎ 30x ভাজিত 100 প্লাস 4, 830 মাইনাস এক্স গুণিত 40 ভাজিত 100, পার্সেন্টেজের জন্য 100। এবার উভয় পক্ষকে আমি 100 দিয়ে গুণ করে দিলাম, যেহেতু দুপাশে 100 আছে, আমি কি করলাম, উভয় পক্ষকে 100, এখানেও 100 দিয়ে গুণ, এখানেও 100 দিয়ে গুণ, এখানেও 100 দিয়ে গুণ। তাহলে আমি এখানকার যদি 100 দিয়ে গুণ করি, তাহলে এই 100 আর ওই যে 100 দিয়ে গুণ করবো, সেই 100 100 কেটে যাবে। এই যে দেখেছি 30x/100 ইন্টু 100, আর 4কে 100 দিয়ে গুণ করলে 400, 830 মাইনাস এক্স বাই 40/100কে 100 দিয়ে গুণ করলে 100 100 কেটে গেল। তো যোগ বিয়োগ করলাম, এবার গুণ করলাম, সবাই মিলে দেখো এইভাবে, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা তোমরা দেখে নাও ভিডিও পজ করে। তো ক্যালকুলেশন করে আমার সংখ্যাটি আমি পেয়ে গেলাম 840। ঠিক আছে, অর্থাৎ একটি সংখ্যা আমার 840 আর একটি সংখ্যা হচ্ছে 350। একটি সংখ্যা হচ্ছে 840 আর একটি সংখ্যা হচ্ছে 350। ঠিক আছে, বেরিয়ে গেল। একটি সংখ্যা 840 আর একটি সংখ্যা 350। দেখো 840 আর 350 যোগ করলে 830 হবে, 480, 480 আর 350 যোগ করলে দেখো 830 হবে। ঠিক আছে, বুঝে গেছে আশা করছি, সিম্পল জিনিস। না বুঝতে পারলে কমেন্ট করবে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাও সেম, যে পরের অঙ্কটা দেখো 56কে বলছে, 56কে আমি এমন দুটি অংশে ভাগ করি, 56কে দুটি আমি এমন অংশে ভাগ করি যে একটি অংশের প্রথম অংশের 3 গুণ, দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। ভালো করে বুঝো, 56কে আমি দুটি অংশে ভাগ করছি, তাহলে 56-র একটি অংশ আমার এক্স হলে অপর অংশটি আমার হচ্ছে 56 মাইনাস এক্স, একটি অংশ এক্স হলে অপর অংশটি 56 মাইনাস এক্স। তাহলে প্রথম অংশের 3 গুণ, প্রথম অংশের 3 গুণ কত না এক্স ইন্টু 3, এই প্রথম অংশের যে 3 গুণ সেটি দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। ঠিক আছে, অর্থাৎ ভালো করে বুঝো যে প্রথম অংশের যে 3 গুণ আছে সেটা কি হবে, সেটা কি না দ্বিতীয় অংশের 1/3, দ্বিতীয় অংশ অর্থাৎ 56 মাইনাস এক্স তার 1/3, অর্থাৎ 56 মাইনাস এক্স ইন্টু 1/3, তার যে 1/3 অপেক্ষা 48 বেশি, অর্থাৎ 3xটা সমান হবে 56x/3 ইন্টু যোগ 48। মানে কারণ বলেছে যে দ্বিতীয় অংশের 1/3 থেকে 48 বেশি, তাই ওপাশে আমি 48 যোগ করছি। ঠিক আছে, তো দেখো এখান থেকে পেলাম 3x, এখানে 56/x/3 প্লাস 48, তো যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে যা আছে করলাম সমীকরণ থেকে আমার বার করে আমার হলো হচ্ছে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 20। ঠিক আছে,
এক্সের ভ্যালু পেয়ে গেলাম 20, অর্থাৎ অপর অংশ তাহলে এক্সের ভ্যালু 20 মানে কি, আমার একটি অংশ হচ্ছে 20, অপর অংশটা হয়ে যাবে 56 - 20 মানে 36, ঠিক আছে। তো সিম্পল অঙ্ক, তোমরা হচ্ছে দেখে নাও অঙ্কটা, পজ করে ভিডিওটাকে হচ্ছে থামিয়ে দিয়ে দেখে নাও, বা স্ক্রিনশট নিয়ে দেখে নাও, ঠিক আছে। আর তোমরা চ্যানেলটাকে যদি এখনও অবধি ভিডিওটা যারা যারা দেখছো তাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে তাই দেখছো, ভিডিওটা প্লিজ লাইক দাও, ভিডিওটাকে আরও বেশি বেশি করে বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা, ঠিক আছে। তো ততক্ষণ আমরা পরের অঙ্কটা এবার দেয় 10-এর অঙ্কটা, ঠিক আছে। এবার 10-এর অঙ্কটা আমি বোঝানোর জন্য তোমাদেরকে একটা তার আগে একটা ছবির মাধ্যমে 10 অঙ্কটা বোঝাই। দেখো আমি একটা ছবি এঁকে রেখেছি 10 অঙ্কটাকে বোঝানোর জন্য, ঠিক আছে। দেখো 10-এর অঙ্কটাও একটা বাঁশ নিয়ে একটা অঙ্ক আছে। তো দেখো 10 অঙ্কটা বলছে যে একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 2/3 অংশ জলে, অবশিষ্ট 5 মিটার উপরে উঠে আছে, দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে। ঠিক আছে, আমি দণ্ডটি ধরে নিচ্ছি কি দণ্ডটি একটি বাঁশ, ওই যে দণ্ড অর্থাৎ লাঠি, একটা দণ্ড মানে একটা লাঠি, ওই লাঠিটি বাঁশ একটা, ঠিক আছে। এবার কি করছে, ওই বাঁশটাকে ধরো আমি 5 ভাগে ভাগ করলাম, এই বাঁশটাকে আমি ধরছি 5 ভাগে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে এই একটা ভাগ, 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 এটা 1 নম্বর ভাগ, 2 নম্বর ভাগ, 3 নম্বর ভাগ, 4 নম্বর ভাগ, 5 নম্বর ভাগ, এই গোটা একটা লম্বা বাঁশ, টোটালটা যার কিনা এক অংশ, গোটা অংশটাকে আমরা এক অংশ ধরছি। তাহলে ওই এক অংশটাকে আমি কটা ভাগে ভাগ করছি, 5টা ভাগে ভাগ করছি। তাহলে এই পাঁচটা আমার কত অংশ, না 1/5 অংশ, গোটাটা এক অংশ ছিল, সেই এক অংশটাকে 5টাকে ভাগ করে আমি এই পাশেরগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, শুধু আমি এই যে টুকরোটা পড়ে রয়েছে, এই যে টুকরোটা পড়ে রয়েছে, এই টুকরোটার কথা বলছি। তাহলে এই টুকরোটা কি হবে, যে 5টা যে ভাগ করেছিলাম সেই 5 ভাগের 1 ভাগ, মানে হচ্ছে 5-এর 1 ভাগ, ঠিক আছে, 1/5 ভাগ। এবার যদি আমি এই টুকরোটাকে বাদ দিই আর এই টুকরোটাকে বাদ দিই, তাহলে আমার পড়ে রইলো কটা টুকরো, দেখো ভালো করে গুনে দেখো, 1, 2, 3টে টুকরো পড়ে রয়েছে। তার মানে 5টা টুকরো থেকে আমার কটা টুকরো পড়ে রয়েছে, 3টে, তাই জন্য সেটা আমার 3/5 অংশ। এবার বাকি পাশে কত পড়ে থাকছে, আর অবশিষ্ট 1/5 অংশ, মানে এই পাশটা যদি আমি সব গুলে নিই, মানে এই টুকরোটা আমি কেটে নিয়েছি ফার্স্টে, তারপরে এটা 3টে একসাথে কেটে নিয়েছি, তাহলে আমার পড়ে রয়েছে কত, অবশিষ্ট 1/5 অংশ, অর্থাৎ অবশিষ্ট যে একটা অংশ পড়ে আছে সেটা 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/5 অংশ। তাহলে আমি বুঝে গেলাম যে একটা দণ্ডকে আমি বিভিন্ন ভাগে ভাগ করলে কোনটার থেকে কতটা ডিফারেন্সে কতটা অংশ তার আমি নিচ্ছি, ঠিক আছে। তো এখানে যেটা বলেছে দেখো, এখানে বলছে কি, এখানে বলছে যে 1/5 ভাগ মাটিতে আছে, ভালো করে অঙ্কটা, এবার অঙ্কটা পড়ো। অঙ্কটা বলছে যে ওই দণ্ডটির 1/5 অংশ জলের নিচে আছে, 1/5 অংশ কাদায়, জলের নিচে অর্থাৎ পুকুরের নিচে কি থাকে, পাঁক থাকে, কাদা থাকে, সেই কাদায় হচ্ছে 1/5 ভাগ মাটিতে আছে, ঠিক আছে, 1/5 ভাগ ওই কাদায় আছে, মাটির নিচে, যে মাটির নিচে লিখেছি আমি, মাটির নিচে আছে, দেখো এবার ভিডিওটা ফলো করো। তারপরে বলছে 3/5 অংশ জলে আছে, এই যে জলের মধ্যে এই অংশটা হচ্ছে, এইটা হচ্ছে 3/5 অংশ। এবার বাকি যে অবশিষ্ট অংশ আছে, বাকি অবশিষ্ট অংশটা হচ্ছে মাছ জলের উপরে বেরিয়ে আছে, ঠিক আছে, জলের উপরে বেরিয়ে আছে। এখানে আমি 1/5 লিখেছি, আমি এই অঙ্কটায় বোঝানোর জন্য 1/5 লিখেছিলাম, এখানে আমি 1/5 লিখেছি, কিন্তু ওখানে 1/5 বলা নেই, এখানে বলা আছে অবশিষ্ট, ঠিক আছে, ওই অঙ্কটাই এটা আলাদা হবে, ঠিক আছে। তো তাহলে এইটা হলো আমার অবশিষ্ট অংশ, অবশিষ্ট অংশটা আমার মাথা জলে চেগে, জলের উপরে বেরিয়ে আছে, চেগে আছে, যেটা আমি উপরে থেকে দেখতে পাচ্ছি। আর 3/5 অংশ সেটা জলের ভিতরে আছে, আবার 1/5 অংশ মাটির নিচে আছে, অর্থাৎ বাঁশটা যেখানটায় গাড়া আছে সেই অংশটা, ঠিক আছে। তো বুঝে গেছে আশা করছি যে মানে জিনিসটা কি। এবার অঙ্কটায় যদি আসি তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার অঙ্কটাই বলছে একটি দণ্ডের 1/5 অংশ, এই যে 1/5 অংশ এটা হচ্ছে জলের নিচে, ঠিক আছে, বাকি হচ্ছে 3/5 অংশ জলে আছে, বাকি অবশিষ্ট অংশ, এই যে অবশিষ্ট অংশ এটা জলের উপরে আছে। তাহলে আমি কি করছি, যদি বাঁশটার মোট বলছে যে কি চেয়েছে আমাকে, দেখো বাঁশটার মোট দৈর্ঘ্য মানে দণ্ডটির মোট দৈর্ঘ্য, তাহলে মনে করি দণ্ডটির মোট দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে এবার এক্সের 1/5 অংশ কি আছে, জলের নিচে আছে, 3/5 অংশ, এই 3/5 অংশ কি আছে, জলের উপরে, জলের ভিতরে আছে, আর বাকি অবশিষ্ট অংশ হচ্ছে সেটা অবশিষ্ট, দেখো বাকি অবশিষ্ট 5 মিটার এখানে বলে আছে, যে অবশিষ্ট, দেখো অঙ্কটা পড়ে দেখো যে অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে, তাহলে তাই জন্য 5 মিটার, অর্থাৎ গোটা বাঁশটার যে দৈর্ঘ্য তার হচ্ছে 1/5 অংশ জলের নিচে কাদায় আছে, 3/5 অংশ হচ্ছে জলে আছে, আর বাকি 5 মিটার জলের উপরে আছে। তাহলে আমি সেটাই লিখেছি যে x/5 মোট দৈর্ঘ্যের 1/5 অংশ যুক্ত মোট দৈর্ঘ্যের 3/5 অংশ, 3x + 5 যুক্ত অবশিষ্ট যে 5 মিটার। এবার এই তিনটা যোগ করলে আমার কিসের সাথে সমান হবে, ওই যে গোটা বাঁশটার যে দৈর্ঘ্যটা x, ঠিক আছে।
অর্থাৎ এই আমার যদি বাঁশ থাকে, এই একটা আমার বাঁশ, তাকে আমি দুটো টুকরো, এই একটা টুকরো করলাম, এই একটা টুকরো করলাম, তাহলে আমি কি বলতে পারি পরে, যে এই টুকরোটা যুক্ত এই টুকরোটা, এই দুটোটাকে আবার যদি যোগ করে দিই, তাহলে এটা প্রথম অবস্থায় যেমন ছিল টোটাল যে লেন্থ সেটার সাথে সমান হবে। সেটাই এখানে করা হয়েছে। এবার আমি কি করলাম, এখান থেকে এক্স কমন নিয়ে নিলাম, এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে এসে এক্স কমন নিয়ে নিলাম। দেখো এক্স থেকে এখানে একটা জায়গায় আমি দেখিয়ে দিই একটু সমীকরণটা, মানে যেটা করেছি এইটার পর এক্সটা ওদিকে ছিল, এবার বাকি এক্স বাই ফাইভ মাইনাস 3x/5 এইগুলোকে হচ্ছে আমি বাঁ দিকে নিয়ে এসেছি, সমান ডান দিকে যেমন সমান ডান দিকে 5 পড়লো 5। এবার এই এক্সটাকে কমন লিখছি, এক্স কমন নিলে পাশে 1, এখানে এক্স থাকে, এক্সের জায়গায় 1, এখানে 3x, 3 ইন্টু এক্স মানে 1, মানে এক্সটাকে কমন লিখেছি তাই জন্য এক্স 3 পড়ে রাখবে, 3/5। এবার এই তিনটাকে লসাগু করে দেখো, এই এসছে, এই হলো আমাদের এসছে। তো তারপরে সেখান থেকে আমি এক্সের ভ্যালু পেয়েছি 25, অর্থাৎ দণ্ডটির মোট দৈর্ঘ্য ছিল হচ্ছে 25, অর্থাৎ দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার। ঠিক আছে, এই হলো আমাদের উত্তর। অঙ্কটা তোমরা দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও বা দেখে নাও। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, সমীকরণের ভিত্তিতে সমাধান তোমরা ইজি করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার পরের অঙ্ক থেকে 11টা দেখো। এবার বলছে যে আমার 11টা দেখো, আমার বর্তমান বয়স, আমার বর্তমান বয়স, আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়স অপেক্ষা 7 গুণ। আমার বাপের বয়স কত না, আমার বর্তমান বয়সের থেকে 7 গুণ। তো স্বাভাবিকভাবে এটা তো সিম্পল জিনিস, আমার থেকে তো আমার বাবা বেশি বয়সে হবেই। এবার কত বড় না, 7x, 7 বছরের বড়। তাই জন্য আমি কি করছি দেখো অঙ্কটায়, যে আমার বয়স আমি এক্স ধরছি, তাহলে আমার বয়স যদি 1 বছর হয়, তাহলে বাবার বয়স কি আমার বয়সের 7 গুণ, অর্থাৎ 7 × x, 7x বছর। এবার বলছে যে 10 বছর পরে কি হয়, এইটা আমাদের বর্তমান, এটা হচ্ছে এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের বর্তমান, এটা হচ্ছে বর্তমানে আমাদের কি, আমার বয়স হচ্ছে এক্স বছর, বাবার বয়স হচ্ছে 7x বছর, এটা বর্তমানে। এবার কি বলছে 10 বছর পর, এবার এই অংশটা কি হচ্ছে আমার 10 বছর, 10 বছর পর। ঠিক আছে, আমি বর্তমান থেকে আরও 10 বছর এগিয়ে চলে গেছি। ঠিক আছে, তো 10 বছর পরে কি হয়েছে দেখো, যে 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। তো আমাদের প্রেজেন্টে ছিল আমার বয়স বাবার বয়স, আমার বয়সের থেকে বাবার বয়স 7 গুণ। তো 10 বছর পরে বলছে 10 বছর পরে কি হবে না, 10 বছর পরে আমার যে বয়স হবে তার 3 গুণ, নট প্রেজেন্ট। ভালো করে এই জায়গায় অঙ্কটা বুঝো। 10 বছর পরে আমার যে বর্তমান বয়স ছিল সেটার 3 গুণ নয়। কারণ কি বলো তো, এখানে 10 বছর পর কি বাবা ছোট হয়ে যাবে? কোনোদিন হবে নি, বাবার বয়স তো নিশ্চয়ই বাড়বে, আরও 10 বছর বাড়বে, বাপের বয়স কোনোদিন 10 বছর পর তো ছোট হয়ে যাবে নি, কি ঠিক তো? কারণ আমি যদি বর্তমান বয়স আমার বাবার বয়স তো 7x বছর, তাহলে 10 বছর পরে যদি আমি এই আমার যে বর্তমান বয়স 3 ছিল, এক্স ছিল, তার 3 গুণ করে দিই, মানে 3x করে দিই, তাহলে 7x বড় না 3x বড়? তাহলে 10 বছর পরে বাবা আরও ছোটো হয়ে গেল 4 বছরের, নাকি? সেটা সম্ভব নয়। ঠিক আছে, অঙ্কটা বুঝতে হবে এখানেই। মানুষ বয়সে বাড়ে, মানুষ কখনো বয়সে ছোট হয়নি, তাই তো? সেই জন্যেই সেই সেন্স থেকে ভালো করে বুঝো যে 10 বছর পরে আমার যে বয়স হবে তার 3 গুণ হবে বাবার বয়স, অর্থাৎ 10 বছর মানে কি, আমার বর্তমান বয়স এক্স ছিল, তাহলে 10 বছর পর আমার পর হচ্ছে হ্যাঁ ঠিক আছে, 10 বছর পর বাবার বয়স হবে 10, হ্যাঁ ঠিক আছে, 3 গুণ, আমার 3 গুণ। ভালো করে বুঝি জিনিসটা। 10 বছর পর আমার কত বয়স হবে, আমার বয়স হবে x+10। আমার বর্তমান বয়স ছিল এক্স, তাহলে 10 বছর পরে আমি কি কত বড় হবো, 10 বছরের বড় হব। এখন থেকে আমি 10 বছর পরে কি হবো, 10 বছরের বড় হবো, তাহলে x+10। এবার 10 বছর পর বাবার বয়স কত হবে, বাবারও বয়স 10 বছর বাড়বে, তাহলে বাবার বয়স আমার বর্তমান বয়স ছিল x7x বছর, তাহলে 7x+10 বছর। আমার বয়সে 10 বছর বেড়ে গেল, বাবার বয়সে 10 বছর বেড়ে গেল। এবার কি বলছে, এবারে এদের মধ্যে সম্পর্কটা কি বলছে 10 বছর পর, যে দেখো 10 বছর পর আমার বয়সের 3 গুণ, 10 বছর পর যে আমার বয়স অর্থাৎ x+10 তার 3 গুণ, সেটা সমান হবে তখন যে 10 বছর পর বাবার বয়স হবে। বুঝতে গেছে অঙ্কটা? ভালো করে ভিডিওটা পজ করে এই অঙ্কটা দেখো, সমীকরণটা বুঝো। 10 বছর পর আমার বয়স হলো হচ্ছে x+10 তার 3 গুণ, তার 3 গুণ হচ্ছে আমার বাবার বয়স কত না, 10 বছর পর যেটা বাবার বয়স 7x+10। এবার সমীকরণ সমাধান করব।
সমীকরণ সমাধান করে আমি দেখো পাচ্ছি x সমান 5। x মানে 5 মানে কি, আমার বর্তমান বয়স 5 বছর। আমার বর্তমান বয়স 5 বছর। এবার বাবার বর্তমান বয়স কত? বাবার বর্তমান বয়স কত ছিল? এখানে 7 বছর। তাহলে 5 সাথে 35 বছর। এই হচ্ছে অঙ্ক, সিম্পল জিনিস, ঠিক আছে। তো তোমার অঙ্কটা দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও, ভিতরে ক্যালকুলেশন করে দেখে নাও, চেক করে নাও একটু, ঠিক আছে। তো এবার যাই আজকের লাস্ট অঙ্ক, আজকের ভিডিওর আমার লাস্ট অঙ্ক এই অঙ্কটা, ঠিক আছে। মন দিয়ে এই অঙ্কটা বুঝো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং অঙ্কটা খুবই মন দিয়ে বুঝো, ঠিক আছে। অঙ্কটা একটু কঠিন হবে কিন্তু এই অঙ্কটা একটু কঠিন, বুঝলে সহজ। এই অঙ্কটা বলার আগে আমি তোমাকে একটা জিনিস বুঝাই, যে দেখো, আচ্ছা তুমি ধরো দোকানে 50 টাকা নিয়ে গেলে, ধরো দোকানে 50 টাকা নিয়ে গেলে, 50 টাকা নিয়ে দোকানে দোকানে যেয়ে দোকানিকে বললে কাকু তুমি আমাকে 50 টাকা ভাঙিয়ে দাও। সে কাকু কী করলো, তোমাকে ঠিক আছে 50 টাকা ভাঙিয়ে দিচ্ছি, তোমাকে 50 টাকা ভাঙিয়ে দিল, মানে 50 টাকার নোট দিলে, তুমি সেই নোটটাকে ভাঙাচ্ছ 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, যা খুশি, 20 টাকা, এরকম করে নোটটাকে ভাঙিয়ে আনছো। তোমাকে কী করলো, সে ভাঙিয়ে কী করলো, যে 2টা 5 টাকার নোট দিল। কী দিল? 2টো 5 টাকার নোট দিল। 50 টাকার নোটকে আমি ভাঙাচ্ছি, আমাকে 2টো 5 টাকার নোট দিল, আর 2টো 20 টাকার নোট দিল। ভালো করে বোঝো, 5 টাকার নোট আমরা তো দেখেছি আশা করছি ছোটোবেলায়, আর 20 টাকার নোট তো আমরা দেখি, ঠিক আছে। তাহলে 50 টাকার নোটকে ভাঙাতে কী করছে না, 2টো 5 টাকার নোট দিল, আর 2টো 20 টাকার নোট দিল। তাহলে আমার কাছে মোট কত? 2টো 5 টাকার নোট আর 2টো হচ্ছে 20 টাকার নোট। তাহলে দুটো দুটো মোট 4টা নোট হয়ে গেল আমার কাছে। অর্থাৎ মোট নোট কটা? 4টা নোট। নিয়ে গেছিলাম একটা নোট, হয়ে গেল 4টা নোট। বাহ, ঠিক আছে। তো ঠিক আছে, এবার কি হলো, ওই 4টা নোটের ভ্যালু কি? 4টা নোটের ভ্যালু হচ্ছে কত? 50 টাকাই তো হবে। 2টো 5 টাকার নোট মানে কি, 5 5 5 2 5 5 10, অর্থাৎ 5 ইন্টু 2 10 টাকা। আর 2টো 20 টাকার নোট কি, 20 20 20 ইন্টু 2 মানে হচ্ছে 40 টাকা। তাহলে বসে 40 টাকা, 10 টাকা, 50 টাকা, ঠিক আছে। শুধু আমি 50 টাকাটাকে জাস্ট ভাঙে নিয়ে এলাম। তো সেই কনসেপ্টটা এখানে ভালো করে বুঝে একটু জিনিসটা। অর্থাৎ কি করছি, মানে 5 টাকার নোট আমার কটা ছিল না, 2টো। তাহলে 5 টাকার নোটের মূল্য কত আমার কাছে? 5 ইন্টু 2 10 টাকা। আর 20 টাকার নোট ছিল আমার 2টো, তাহলে 20 ইন্টু 2 মনে হচ্ছে 40 টাকা। সবে মিলে আমার 50 টাকা, ঠিক আছে। বোঝা গেছে এই জিনিসটা নিশ্চয়ই। 20 টাকার নোট 2টো, তাহলে 20 টাকার নোটের মূল্য কত? 40 টাকা। 2টো 5 টাকার নোটের মূল্য কত? 10 টাকা। 10 যুক্ত 40 50 টাকা। সিম্পল জিনিস, বোঝা গেছে একটা, বোঝা গেছে। এবার আমি যদি অঙ্কটা করি, দেখো অঙ্কটাতে বলেছে যে আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক ভেঙে আনলেন। বাহ, মামা অনেক টাকা তুলে আনছে, এবার মামার টাকা ঝাড়তে হবে, ঠিক আছে। যাই হোক, মজা করছিলাম। যে আমার মামা 1000 টাকা তুলে আনছে, ঠিক আছে। তাহলে মামা 1000 টাকা তুলেছে, মামা ব্যাংক থেকে যে 1000 টাকা তুলে আনছে। এবার ব্যাংকওয়ালারা কী করেছে, যে তিনি কয়েকটি 5 টাকার নোট পেলেন, আর হচ্ছে কয়েকটি 10 টাকার নোট পেলেন। ব্যাংকওয়ালারা 1000 টাকা কী করেছে না, 1000 টাকার 5 টাকার নোট কিছু দিয়েছে, আর 10 টাকার নোট কিছু দিয়েছে। তাহলে মামাকে 5 টাকার নোট আর 10 টাকার নোট কিছু দিয়ে হচ্ছে ওই 1000 টাকাটা ভুজিয়ে দিয়েছে, ঠিক আছে, ঠিক আছে। এবার কি করছে, যে তিনি মোট দেখছেন যে এই যে 5 টাকার নোট আর 10 টাকার নোট এনেছে, এই 5 টাকার নোট 10 টাকার নোট এনে সে দেখলো যে মোট 137টা আছে। মোট 137টা তাতে হচ্ছে নোট আছে। অর্থাৎ মোট নোটের সংখ্যা কত? 137টা। এই 137টার মধ্যে কিছু আছে 5 টাকার নোট, আর আবার কিছু আছে 10 টাকার নোট, তাই তো। তাহলে আমাকে কী চেয়েছে অঙ্কতে, দেখো অঙ্কতে তাহলে বুঝেছে যে কতগুলো 5 টাকার নোট পেলেন, ঠিক আছে। এবার ডাইরেক্ট অঙ্কতে যাই। দেখো এবার আমি মনে করি আমাকে 5 টাকার নোট চেয়েছে কটা, তাহলে মনে করি 5 টাকার নোট আছে এক্সট্রা। এবার 5 টাকার নোট যদি এক্সট্রা থাকে, তাহলে 10 টাকার নোট কটা থাকবে? আমাদের টোটাল নোট ছিল 137, টোটাল নোট ছিল আমাদের 137 মোট নোট। তাহলে মোট নোট থেকে আমি 5 টাকার নোটটা বাদ দিয়ে দিলেই তাহলে পেয়ে যাবো যে 10 টাকার নোট কটা আছে, অর্থাৎ 137 মাইনাস এক্সট্রা, ঠিক আছে, সিম্পল। এবার দেখো যে এক্সটি 5 টাকার নোটের মূল্য, আমার 5 টাকার নোট কটা ছিল এক্সট্রা, এক্সটি 5 টাকার নোটের মূল্য কত হবে? তার মানে 5x টাকা। আমাকে আগে হচ্ছে 2টো 5 টাকার নোট দিয়েছিল, আমি যে উদাহরণটা দিয়েছিলাম সেখানে কত ছিল? 2টো 5 টাকার নোটের উদাহরণ যেটা দিলাম সেটা ছিল 2টো 5 টাকা, মানে 5 দুগুণে 10 টাকা। ঠিক এখানে সেরকমভাবে এক্সটি 5 টাকা মানে কি 5x টাকা। আর সেমভাবে 10 টাকার নোট কটা আছে? 137 মাইনাস এক্স। অর্থাৎ ওই 10 টাকার 137 মাইনাস এক্স সংখ্যক 10 টাকার নোটের মূল্য কত হবে? মূল্য হবে 137 মাইনাস এক্স ইন্টু 10, কারণ এটা 10 টাকার নোট।
সেটা আমার ভাগ করে বেরালো, গুণ করে বেরালো 1370 মাইনাস 1370 মাইনাস 10x, ঠিক আছে? এত টাকা। এবার এইটা আমার 5 টাকার নোটের মূল্য বেরোলো 5x টাকা, 10 টাকার নোটের মূল্য বেরোলো এত টাকা। তাহলে ভাবো এই দুটো টাকা যোগ করলে কি হয়, আমার টোটাল যত টাকা আমি তুলে এনেছি সেই টাকাটা আমার পেয়ে যাচ্ছি। আমি সেমভাবে এখানেও আমি কি 50 টাকা পেয়েছিলাম, 50 টাকা কী করেছিলাম, কী করে পেলাম, যে 10 টাকার নোট আর 10 টাকা আর 40 টাকা যোগ করে 50 পেয়েছিলাম। ঠিক আছে, নেই সেমভাবে 5x আর এই টাকাটা, এই দুটো টাকা যোগ করে আমি পাবো 1000 টাকা। এবার আমি যোগ বিয়োগ করলাম, 5x এ পাশে রয়ে গেল, এই 5x মাইনাস 10x, এই দুটোকে যোগ বিয়োগ করলে কি -5x, আর 1000 টাকা আছে এপাশে, আর এইটা আমার এপাশে চলে পাঠিয়ে দিলাম, -1370 হয়ে গেল। তাহলে সেটা হয়ে গেল আমার -370, মাইনাস মাইনাস ক্যান্সেল, এক্স দিয়ে ভাগ করে পেলাম 74, অর্থাৎ এই হচ্ছে আমার 74, অর্থাৎ 74টা আমার, এই 74টা আমি পেয়ে গেছি হচ্ছে আমার 5 টাকার নোট, ঠিক আছে? 74টা আমার 5 টাকার নোট পেয়ে গেছি। তাহলে অঙ্কটা আশা করছি বোঝা গেছে, অঙ্কটা তোমরা স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে? তো বাকি অঙ্কগুলো যতগুলো আছে বাকি রয়ে গেল। এবার হচ্ছে পরের ভিডিওতে আমি হচ্ছে 13-14 অঙ্ক করাবো, আর 15 দাগের হচ্ছে সমাধানের সমাধানগুলো করাবো, ঠিক আছে? তো তোমরা যদি আরও অন্য কোনো চ্যাপ্টারের অঙ্ক চাই, ভিডিও চাই, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের কোন চ্যাপ্টারের ভিডিও চাই, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে আশা করছি তাদের আর কোনো ডাউট থাকবে না। আশা করছি তারা যতগুলো আমাদের অঙ্ক আজকে হলো সব অঙ্কগুলো আশা করছি বুঝতে পেরেছো। এরপরেও যদি কারো কোথাও ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে নিচে কমেন্ট করে জানাও, বা আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করতে পারো, বা গ্রুপে জয়েন হতে পারো, ঠিক আছে? তো তোমরা এভাবে ওইগুলো আমাদের যেগুলো তোমাদের ডাউট আছে ডাউটগুলো ক্লিয়ার করতে পারো। তো ভিডিওটা যারা তোমরা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে রিকোয়েস্ট একটাই করবো যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও, ঠিক আছে? তো ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো পরের আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। যে অঙ্কগুলো আজকে বাকি রয়ে গেলো ওই অঙ্কগুলো পরের ভিডিওতে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা এই সময় আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে আমি তোমাদের বিভিন্ন কোর্সে দেখি যে এক্সারসাইজগুলো থাকে সেইগুলো, এবং তোমাদের যে এখন কারেন্ট যে স্কুল যেগুলো হচ্ছে কারেন্ট অ্যাক্টিভিটি টাস্ক যেগুলো গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে সেই অ্যাক্টিভিটি টাস্কের সলিউশন আমি এই চ্যানেলে দিয়ে থাকি, ঠিক আছে? তো তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো পরের ভিডিওতে দেখা হবে।